ক্লাবে নিয়ে 50 লাখ টাকা দাবি চায়। শামীম ওসমান কুখ্যাত হিসেবে পরিচিত ছিল, ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। একেএম শামীম ওসমান সে একটি কলঙ্কিত নাম। আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই। কোটা ওসমান পরিবার নারায়ণগঞ্জের বিভিন্ন সেক্টরকে তারা নিয়ন্ত্রণ করতে। আসো খেলবো, খেলা হবে। যদি ঘটে যায় তা আপনারা মনে রাখবেন যে সেটা ওসমান পরিবার থেকে হয়েছে। আর শামীম ওসমানের লোকজন আমাদেরকে কোপাইছে। আমার কথা স্বপ্ন ছিল ভাই, আর স্বপ্ন ওর মেয়ে করে দিতে। সাধারণ জনগণ তাদের কাছে জিম্মি ছিল। কোনো হত্যাকাণ্ডের মামলাতে আজমিরীর নাম ক্লাবে নিয়ে 50 লাখ টাকা দাবি চায়। শামীম ওসমান কুখ্যাত হিসেবে পরিচিত ছিল, ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। একেএম শামীম ওসমান সে একটি কলঙ্কিত নাম। আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই। আজকে আপনাদের এমন একটি সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প শোনাবো যে সাম্রাজ্য চলতো একটি পরিবারের ইচ্ছায়। তাদের হুকুম বাস্তবায়নে ছিল পায়েক পেয়াদা, আর জনতাকে মনে করত তাদের নিজেদের গোলাম। নারায়ণগঞ্জের দাপুটে ওসমানী সাম্রাজ্যের অপকর্ম তুলে ধরতে এবারের 21-এর চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ। অনুসন্ধানে সঙ্গে ছিলেন রিপোর্টার রবিউল ইসলাম। সহ্য করতে পারি না, আমার একটাই ম্যাচ হলো ভাই, আমি সহ্য করতে পারি না ভাই। আমার কথা স্বপ্ন ছিল ভাই, আর স্বপ্ন ওর মেয়ে করে দিতে। রিয়ার মায়ের কান্না কোনোদিনও শেষ হবে না, কারণ 6 বছরের রিয়া গোপ আর ফিরবে না। গত বছর 20 জুলাই নিজের বাসার ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে তার। 5 দিন মৃত্যুর সাথে লড়াই করে ঢাকা মেডিকেলে মারা যায় ফুটফুটে এই শিশু। আমার ঘরটা ভাই শূন্য করে দিয়ে গেছে, আমার ঘর তেনে দিয়েছে, আমার ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। 5 দিন মনে করছে কি মনে করছি কি ফেরত আইব, ফেরত তো আর আইল না। রিয়ার মৃত্যুর জন্য কে দায়ী, কি বলছেন নারায়ণগঞ্জবাসী? ওপেন অস্ত্র নিয়ে আপনার এখান থেকে মন্ডপাড়া পুল থেকে জালকুড়ি পর্যন্ত তারা যে মহড়া দিয়েছে, তাদের গুলিতে রিয়া নামে একজন শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, জালকুড়িতে 3-4 জন মারা গেছে। ক্যাডার তার দলীয় লোকজন মিলে গুলি করতে করতে তারা 2 নাম্বার রেলগেট গেছে এবং সেখানে গিয়ে তারা গুলি ছুঁড়েছে। রিয়া গোপের মৃত্যুটা হচ্ছে শামীম ওসমানদের গুলির কারণে হয়েছে। তাদের কথার সাথে মিলে যায় শামীম ওসমানের এই ভিডিওর অ্যাকশন মুড, যেখানে নিজে বন্দুক হাতে ছাত্র জনতাকে দমাতে মাঠে নামে। পুরো জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন যে হিংস্রভাবে হামলে পড়ে তার নেতৃত্বে ছিল ওসমান পরিবারের সদস্যরা। ওসমান পরিবার নারায়ণগঞ্জে একটি অপরাধের সাম্রাজ্য তৈরি করেছিল, যে সাম্রাজ্যের সম্রাট ছিলেন শামীম ওসমান, তার ভাই নাসিম ওসমান, তার ভাই সেলিম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, তার ভাতিজা আজমের ওসমান। শুধুই কি জুলাই বিপ্লবের সময়? না, সাম্রাজ্য টিকিয়ে রাখতে হত্যা ছিল ওসমান পরিবারের প্রধান অস্ত্র। কিভাবে চলত সেই সাম্রাজ্য? 1920-এর দশকে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে আসে শামীম ওসমানের দাদা এম ওসমান আলী। তিনি বঙ্গীয় প্রাদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার পথ ধরে প্রাদেশিক পরিষদ এবং পরে বাংলাদেশের সংসদ সদস্য হন শামীম ওসমানের পিতা শামসুজ্জাহা। তার বড় ছেলে নাসিম ওসমান 1986 সালের বিতর্কিত নির্বাচনে সাংসদ হন। 2014 সালে নাসিম ওসমানের আসনে এমপি হন সেলিম ওসমান। আর ওসমান পরিবারের সবচেয়ে আলোচিত শামীম ওসমান এমপি হন 1996 সালে। এমপি হওয়ার পরই ভয়ঙ্কর রাজনীতিবিদের তকমা পান তিনি। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। 2001 সালে আওয়ামী লীগের ভরাডুবি হলে ভারতে পালিয়ে যায় শামীম ওসমান। পরে সেখান থেকে চলে যান কানাডায়। 2006 সালে আবার ফিরে আসেন তিনি। আবার 2007 সালে 111-এর পট পরিবর্তনের আগের দিন পালিয়ে যায়। ফিরে আসে 2009 সালে। 2014 সালে আবার এমপি হন তিনি। রাত্রেবেলা ডাকলে এখনো 2 লাখ লোক বাড়ি করতে আমার 1 ঘন্টা সময় লাগে, ওই ক্যাপাসিটি আমার আছে। ওসমানী সাম্রাজ্যের সবচেয়ে আলোচিত আর সমালোচিত শামীম ওসমান নারায়ণগঞ্জের রাজনীতির একচ্ছত্র অধিপতি হয়েছিলেন তিনি। কোনো কিছুকেই পরোয়া ছিল না তার। আরে কারে খেলা শিখান? আমাকে খেলা শিখাবেন? আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই।
তবে একটু মাথার তার ছিঁড়া খেলোয়াড় ছিলাম আগে। নারায়ণগঞ্জের রাজনীতিতে যুক্ত থাকলেও সারা দেশেই পরিচিত হয়ে উঠেছিলেন তার কর্মকাণ্ডের জন্য। টকশোতে কথার চাল আর উদ্ধত আচরণে সবার নজরে ছিলেন তিনি। বন্ধ করে বলতেছে আমি বলছিলাম এর ব্যাকগ্রাউন্ড এরকমই, কাপড় তুলে কথা বলে। নারায়ণগঞ্জের সব ধরনের অপরাধের সাথে তার নাম সামনে আসতো, তবে অপকৌশল আর ক্ষমতার অপব্যবহার করে সবসময় পার পেয়ে যান তিনি। অন্য সব বিষয়ের মতোই নির্বাচনে প্রভাব বিস্তার ছিল তার সাধারণ বিষয়। আইন শৃঙ্খলা বাহিনীকেও পরোয়া করতেন না তিনি। শামীম ওসমান সাহেব আমাকে ফোন দিল, প্লিজ আমি শামীম ওসমান বলছি, সময় দ্রুত পড়ে যাচ্ছে, 4টার ভিতরে 70 থেকে 80% ভোট কাস্ট করতে হবে, তুমি কেন্দ্রটা ছেড়ে দাও এবং চলে যাও। আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই, নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট। আলোচিত 7 খুনের ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলাম যেমন শামীম ওসমানের লোক ছিলেন, তেমনি হত্যাকারী নূর হোসেনও শামীম ওসমানের লোক হিসেবেই পরিচিত। কিন্তু মামলায় পার পেয়ে যান শামীম ওসমান। এই সকল হত্যাকাণ্ডের মধ্যে তারা মাস্টার মাইন্ড হিসাবে কাজ করছে। এই দানব এত প্রভাবশালী ছিল যে সে তার সম্পর্কটা ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে, যার জন্য কোনো হত্যারই তার সম্পৃক্ততা থাকার পরেও তাকে সম্পৃক্ত করা যায় নাই। ফ্যাসিস্ট শেখ হাসিনা স্বয়ং শামীম ওসমানকে রক্ষা করতেন, আর তিনি করতেন হাসিনা বন্দনা। আমরা যারা 75-এর পরে রাজনীতি করছি, আমাদের মা আপনার মাকে নিয়ে এরকম দোকান দিবে আর আমরা আপনি চুপ করে বসে থাকবো? ওসমান পরিবারের সবার বিরুদ্ধেই নারায়ণগঞ্জবাসীর বরাবরই ছিল অভিযোগের পাহাড়, কিন্তু 5 আগস্টের আগ পর্যন্ত কেউ মুখ খুলতে পারতেন না। চাঁদাবাজি, দখল সবকিছুতে জড়িয়ে ছিল পরিবারটি। নাসিম ওসমান ও সেলিম ওসমান জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য হলেও আওয়ামী লীগের ক্ষমতাকে কাজে লাগাতেন। 2016 সালের 13 মে সেলিম ওসমানের সামনে প্রবীণ শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা দেশব্যাপী সমালোচনার জন্ম দেয়। এই যে অপমান করলো আমাকে, ন্যায় বিচার চাই। যদি কোনো কিছু ঘটে যায় তা আপনারা মনে রাখবেন যে সেটা ওসমান পরিবার থেকে হয়েছে। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে জমি দখল করে ওসমান পরিবার। অন্যান্য জমির মতো ফতুল্লার এই বিরাট জমি দখল করে রাখে এই পরিবার। এ পথে মানুষ চলাচলও নিষিদ্ধ ছিল। এই পর্যন্ত পানি ছিল আর বাড়িঘর কিছু আসছিল না, পরে বর্ষে ড্রেজার দিয়া বরার পরে এনে অনেক বালিয়েছিল। পরে এই লাস্ট 7-8 বছরের ভিতরে এদিক দিয়ে আটকাইয়া এদিক দিয়ে গেট দিয়া মানে মানুষ আসা যাওয়া নিষেধ করে দিয়েছিল। এই মাঠটা আমল থেকে দখল করা। প্রকৃত মালিক হিন্দুই, এই মালিক মানে হারতে পারছে কি না এটা আমরা সঠিক জানি না। নাসির ভাইয়ের যে সিন্ডিকেট ছিল ওরা আসতো, আইসা সবার মারধর করতো, দৌড়ান দিত। আজমির ওসমানের লোক বা নাসির যে শামীম ওসমানের ছেলে ওয়েন ওসমান, ওনাদের লোকজন আসতো। বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড সহ সব জায়গায় চাঁদাবাজি করত ওসমান পরিবারের সদস্যরা। সিদ্ধিরগঞ্জের এই ট্রাক স্ট্যান্ডের অফিস কক্ষে নিয়মিত বসে চাঁদাবাজির জগৎ নিয়ন্ত্রণ করত আজমিরি ওসমান ও অয়ন ওসমান। এরা নিয়মিত আসতো, শামীম ওসমানের ছেলে সবাই আসতো, আইসা চাঁদাবাজি করতো, টাকা পয়সা নিত। আগে আর পরিবারের সবাই আসতো, আগে সবাই তো এই গিলি চালাইতো। নিচ্ছে বিরতি, ফিরবো ওসমান পরিবারের খুনের ফেরিস্তি নিয়ে। সঙ্গেই থাকুন। স্বাগত 21-এর চোখে। নাসিম ওসমান, সেলিম ওসমান আর শামীম ওসমানদের যোগ্য উত্তরসূরি হয়ে ওঠে আজমিরি ওসমান এবং অয়ন ওসমান। নির্যাতন আর মানুষ খুন ছিল তাদের সাধারণ বিষয়। ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরি ওসমান। অন্তত 16টি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন তিনি। এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সেই মামলাও নেওয়া হতো না। বাধাহীনভাবে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে টর্চার সেল বানিয়ে চালিয়েছেন নানা অত্যাচার নিপীড়ন। তার খুনের শুরু হয় 1998 সালে নগরীর চাষারা বালুর মাঠ এলাকায় বাড়ির কেয়ারটেকার নুরুন নবীর মাধ্যমে। অভিযোগ, তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেয় আজমিরিই তাকে খুন করেন। পরে এই পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি। 2000 সালের 19 নভেম্বর নগরীর ইজদাইর উসমানী স্টেডিয়ামের সামনে আজমেরি ওসমান কপালে পিস্তল ঠেকিয়ে খুন করেন তারই এক সময়ের বন্ধু আলমগীরকে। 2009 সালে শহরের আমলাপাড়ায় অজ্ঞাত একজনকে মেরে 14 টুকরা করার অভিযোগ আজমেরির বিরুদ্ধে।
2010 সালের 18 এপ্রিল গাজীপুরের নুরুল আমিন মাকসুদ, 2011 সালের অবৈধ অস্ত্র ও মাদক পরিবহনে রাজি না হয় আজমেরি বাহিনী খুন করে অটোচালক জামালকে। ওই বছর মে মাসের শুরুতে আশিক ইসলাম, মে মাসের শেষের দিকে অজ্ঞাত পরিচয় 2 যুবককে, 2013 সালের 29 জানুয়ারি টানবাজারের রং সুতা ব্যবসায়ী গোবিন্দ সাহা ভুলু, 2012 সালের 15 জুলাই মিঠুকে শহরের হীরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয়। পরদিনই সাংস্কৃতিক কর্মী দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয়। খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার 3 দিন পর হত্যায় জড়িত হামিমকে কক্সবাজারে নিয়ে মদের সঙ্গে বিষ পান করে হত্যা করা হয় বলেও প্রচার রয়েছে। 2013 সালের শুরুতে নগরীর মাসদার এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যান আজমেরি ওসমান। সেখানে গান গাইছিলেন উম্মে হানি নামে এক মেয়ে। আজমেরি অনুষ্ঠানের সব অতিথিকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ ও অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই মেয়ে আর তার পরিবারকে নারায়ণগঞ্জ শহরে আর দেখা যায়নি। 2013 সালের 6 মার্চ চাষারায় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে তানভীর মোহাম্মদ তকিকে অপহরণ করা হয়। মার্চের 8 তারিখে শীতলক্ষা নদীর কুমুদিনী পোতাশ্রয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তকিকে ওসমান পরিবারের 11 জন মিলে হত্যা করেছে এবং তাদেরই টর্চার সেলে। তকির আগে এবং পরে এই আজমেরি ওসমান প্রায় 20টি হত্যাকাণ্ড ঘটিয়েছে। কোনো হত্যাকাণ্ডের মামলাতে আজমেরির নাম নাই। শুধুমাত্র এই তকি হত্যার মধ্য দিয়েই এই আজমেরি ওসমান এবং এই ওসমান পরিবার নামটা সামনে এসেছে। এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আজমেরির ঘনিষ্ঠ সহযোগী সুলতান শওকত ভ্রমর 2013 সালে 13 নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তকি হত্যার নেপথ্যের কারিগর ছিল আজমেরি ওসমান, অয়ন ওসমান, শাহিম ওসমান এবং তাদের চালাচামুন্ডা শাহনিজাম সহ অন্যেরা। এটি আমার কথা না, এটি র্যাবের তৎকালীন তদন্তে এটি উঠে এসেছে। 2013 সালের নভেম্বরে 1 নম্বর বাবুরাইল থেকে নিখোঁজ হন নাট্যকার মামুনুর রশিদের আত্মীয় আসিফ। আজমেরি বাহিনী তাকে গুম করে বলে অভিযোগ রয়েছে। আশিক হত্যাকাণ্ডের মামলায় সদর থানায় ওর নাম দিতে যাওয়ার মামলা নেয় নাই। মিঠুকে হত্যা করেছে দাঁড়িয়ে থেকে দিনে দুপুরে এই ফতুল্লা থানায় মামলা দিতে গিয়ে আজমেরির নাম থাকাতে মামলা নেয় নাই। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের দাপটে কাঁপত নারায়ণগঞ্জ। ছাত্রলীগ নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তার। অভিযোগ ছিল আধিপত্য আর চাঁদাবাজির। তারা নারায়ণগঞ্জকে খুনের নগরী তৈরি করে, নারায়ণগঞ্জে একটি ত্রাসের নগরী তৈরি করে তাদের অর্থের বাণিজ্য অবাধে করে গেছে। সাধারণ জনগণ তাদের কাছে জিম্মি ছিল, সরকারি কর্মকর্তার জিম্মি ছিল। ওসমান পরিবার নিজেরা তো আধিপত্য বিস্তার করেছেই, তাদের দোসররাও শোষণ করেছে নারায়ণগঞ্জকে। ওসমান পরিবারের দাপটে তটস্থ থাকত নারায়ণগঞ্জবাসী। আর একটি শ্রেণী এই পরিবারের ছায়াতলে করে নানা অপকর্ম। অনেক গাঁজা সহকারে পুলিশকে শপথ করেছি। আব্দুল করিম বাবু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যিনি ডিশ বাবু নামে পরিচিত। পুরো জেলার ডিশ ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি। পছন্দ না হলে সেই টেলিভিশনের প্রচার বন্ধ রাখতেন জেলার পুরো অংশে। 21 টেলিভিশনও তার রোষের শিকার হয় 2014-15 সালে। অভিযোগ, ওসমান পরিবারের দাপটে দখল করেন অনেকের সম্পদ। নারায়ণগঞ্জের যত আপনার জমি জমা সংক্রান্ত ব্যাপার এটা বাবু হ্যান্ডলিং করতো, আর দিতে হচ্ছে শামীম ওসমান। বাবু যখন আমার হাজবেন্ডকে বারবার জেলে দিচ্ছিল, আমি ওকে সেভ করছিলাম। এই জন্য বাবু আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে নিয়ে ব্যাড একটা বদনাম লিখে পেপারে সে করে। শামীম ওসমানের ছত্র ছায়ায় আজকে 18 বছর যাবৎ দখল করে রাখছে। অভিযোগ রয়েছে জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর গুলি চালান তিনি। 5 আগস্টের পর তার বাড়িঘর আর অফিস ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এরপর থেকে ভারতে পালিয়ে আছেন তিনি। ভিডিও কলে তিনি জানান গুলি চালানোর বিষয়ে। কাউকে গুলি করেছি বা কোনো গুলি ফুটিয়েছি এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। দখল, অবৈধ সম্পদ আর ওসমান পরিবারের সাথে সখ্যতা নিয়ে ডিশবাবু জানান, কারো থেকে 10 টাকা কোনোদিন নেই, কারো কাছে এক কাপ চাও খাইনি এবং ভূমিদস্যুতার কথা বলছে
সেই প্রমাণ আমাকে দেখায় দেন। ওসমান পরিবারের দাপটে যারা ধরাকে সরাজ্ঞান করেছে তাদের মধ্যে অন্যতম নিট কনসার্নের কর্ণধার 3 ভাই জয়নাল, জাহাঙ্গীর আর মনা। ওসমান পরিবার বিশেষ করে আজমেরী ওসমানের অত্যন্ত ঘনিষ্ঠ তারা। অভিযোগ আছে ওসমান পরিবারের অর্থ পাচারে জড়িত তারা। বিপ্লবের পর আজমেরী ওসমানকে আশ্রয় দিয়ে বিদেশে পালাতে সহায়তা করেন। নিজেদের সম্পদ বাড়াতে সরকারি জায়গা দখলের অভিযোগ তাদের বিরুদ্ধে। আগে তারা ওসমান পরিবারের ক্ষমতা দেখিয়ে তারা এইসব কাজ করত। ওরা আজমির ওসমান, শামীম ওসমান, অয়ন ওসমানের সাথে ওরা একসাথে পলিটিক্স করতো। আমি ওইখানে দোকান করছিলাম, আসি বললো যে দোকান আমার জায়গা আমাকে খালি করে দিতে হবে। দোকান 5 মিনিট সময় দেয়নি, ভাঙি টিঙিয়ে দিলে মাল সামানা ব্যাগ মাটির তলত পড়ে গেল। সরকারি আসলে উনি এটা ব্যবহার করে গার্মেন্টস প্রতিষ্ঠান করতেছে। অভিযোগ সাধারণ মানুষের উপর জুলুম এখনো চালাচ্ছেন তারা। আজমির ওসমান সর্বশেষ আমাদের এখানে আসছে, তার প্রভাবে জয়নাল এই কাজগুলো করছে এবং এখন পর্যন্ত করতেছে। সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় লক্ষ্মীনারায়ণ কটন মিল দখলের অভিযোগ তাদের বিরুদ্ধে। স্টে অর্ডারও আছে আমাদের এখানে, সবকিছু আমাদের। ওনারা কিছুই মানে না। গেটটা অফ করে দিয়েছে, এখানে নদীর ঘাটটা অফ করে দিয়েছে, আমাদের সবকিছু। শেয়ার হোল্ডারদের উচ্ছেদে চলে নানা উপকৌশল। স্কুল দেখায়, রামদল দেখায়, ভয় দেখায়, জোর জবস্তি কইরা সবাই বাইর করে দিচ্ছে। দেই নাই বিধায় আমাদের উপরে হামলা করলো, মামলা করলো আমাদের উপরে। এখানে যে বাড়িগুলি ছিল 3টা বাড়ি রাত্রে আগুন দিয়ে জ্বলাই দিল। হিন্দুদের মন্দির দখলের অভিযোগ বাসিন্দাদের। এই মন্দির বাইরে অন্য হানে দিব, আমরা তো অন্য যাইতাম না, আমরা তো যাইতাম না অন্য হানে। আমাকে যেই জায়গা আমরা এই জায়গায় থাকবো। এটা তো শেয়ার হোল্ডারের মন্দির, এটা তো জয়নালের বাবার মন্দির না। মন্দিরটিতে যেন কেউ যেতে না পারে সেজন্য মন্দিরের সামনে বড় একটি গেট দিয়ে তা তালাবদ্ধ রাখা হয় সারা বছর। আর মন্দিরকে অস্তিত্বহীন করতে চলছে নানা আয়োজন। ঢুকতে গেলে আমাদের ডাইরেক্ট বাধা দেয় যে না, এখানে পূজা করতে দেওয়া হইব না। মন্দির বন্ধ এবং দখলের অভিযোগের বিষয়ে জানতে ভেতরে প্রবেশ করতে চাইলে বাধা দেন নিট কনসার্নের পোষ্যরা আর পরামর্শ দেন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের। মন্দিরের ছবিটা নেব। জি স্যার, স্যার আপনার ওই গেট দিয়ে স্যার যান। মন্দিরের লোক এদিক দিয়ে যেতে পারে না স্যার, ওই গেট দিয়ে সবাই যায় স্যার। আমরা এটা নিয়ে এখানে কথা বলতে লাভ নেই, এখানে আমাদের কোনো ইয়া নাই, প্রতিনিধি নাই। নিট কনসার্নের মালিক পক্ষের সাথে কথা বলতে চাইলে পরপর 2 দিন সময় দেন নিরাপত্তার দায়িত্বে থাকারা। এইগুলো ডিল উনি করে সব, এইগুলো ডিল পরে জাহাঙ্গীরের নাম্বারে কল দিলেও নানা অজুহাতে এড়িয়ে যান তিনি। ব্যাংকে জিএমডি এসে সাধারণ ব্যাংকে এখন প্রজেক্ট ঘুরাইতেছে। বুঝতে পারছি। এখন কি আপনি ভেতরে আছেন? না আমি আরেকটা কোম্পানি কিনছি, যাইতাম রেডি কালকে আইসেন। দাপুটে ওসমান পরিবারের পরিণতি কি হলো তা জানবো আরও একটি বিরতির পর। আবারও স্বাগত 21-এর চোখে। লিচু, যৌবন আর ক্ষমতা যতদিন থাকে টসটসে মনে হয়, একসময় তা চুপসে যায়। চলুন দেখে আসি একসময়ের প্রতাপশালী ওসমানী সাম্রাজ্যের কী পরিণতি হলো। একসময় ফতুল্লার এই বাড়ি মুখর ছিল ওসমানী পরিবারের কর্তাদের গর্জনে। নারায়ণগঞ্জের রাজনীতির নিয়ন্ত্রণ হতো এখান থেকে। অনেকের আর্তনাদ মিশে আছে এই বাড়িতে। 5 আগস্ট এখানে জ্বলে মানুষের ক্ষোভের আগুন। শামীম ওসমানের যে অবস্থান, সেই অবস্থান নারায়ণগঞ্জকে দুর্বিষহ করে তুলেছিল। ওসমান পরিবার নারায়ণগঞ্জের মানুষের জন্য একটি অভিশাপ। তাকে রীতিমতো নারায়ণগঞ্জের গডফাদার বলা হতো, সে মাফিয়াদের ডন ছিল। আমরা দেখতে পাই নারায়ণগঞ্জে কিশোর গ্যাং, সেই কিশোর গ্যাংয়ের অন্যতম শেল্টার দাতা, তাদেরকে রেখেছিল ওসমান পরিবার। সেখানে এখন শুনশান নীরবতা। পোড়া বাড়িতে মানুষের ক্ষোভের প্রকাশ স্পষ্ট। এটি নারায়ণগঞ্জের সবচেয়ে দাপটে মানুষ শামীম ওসমান, যার দাপটের খবর সারা দেশবাসী জানে। এবং সেই শামীম ওসমানের বাড়ির এই ধ্বংস অবশেষ আমরা দেখতে পাচ্ছি এবং পুরো বাড়িটিকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এবং তাকে কিন্তু শেষমেশ বোরকা পরে পালিয়ে যেতে হয়েছিল বলে অভিযোগ রয়েছে। শুধু শামীম ওসমানের এই বাড়ি নয়, পোড়ানো হয়েছে তাদের আরও স্থাপনা, ভেঙে ফেলা হয়েছে পুরনো বাড়িও। আজমেরী ওসমানের ক্ষমতার চিহ্ন বহনকারী গাড়িও ভাঙচুর করা হয়েছে।
দাপুটে ওসমানী সাম্রাজ্যের পতন হয়েছে। যাদের পদচারণায় কাঁপত পুরো নারায়ণগঞ্জ, তারা এখন পলাতক। কে কোথায় আছেন তাও জানেন না কেউ। ওসমান পরিবারের সদস্যদের বিরুদ্ধে এরই মধ্যেই হয়েছে একাধিক হত্যা মামলা। নারায়ণগঞ্জে ওসমানী সাম্রাজ্য প্রাসঙ্গিকতা হারিয়েছে। বিষয়টি টের পেয়ে এরই মধ্যেই সম্পদ বিক্রি শুরু করেছে পরিবারটি। 24-এর শেষের দিকে ওনারা বাড়ি বুঝায় নিছে, এটাই আমি জানি। বিশাল বড় পুকুর, পাশে যে দুটা বিল্ডিং, এই দুটা বিল্ডিংয়ে এমডি স্যার, আমাদের এমডি স্যার মনিরুজ্জামান সাহেব কিনেছে। পলাতক থেকেই শহরের রামবাবুর পুকুর পাড়ে আলিশান 3টি বাড়ি বিক্রি করছে সেলিম ওসমান। আরও সম্পদ বিক্রির প্রক্রিয়া চলমান। সবশেষ একটি ক্লাবের গল্প, নারায়ণগঞ্জের রাইফেলস ক্লাব। এটি একসময় ওসমান পরিবারের দখলে ছিল। শহরের কেন্দ্রস্থল চাষাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাব। এটি একসময় শুধু শুটিং প্রতিযোগিতাই নয়, এই ক্লাবের ক্রিকেট টিমও সারা দেশে নাম কুড়িয়েছিল। কিন্তু ধীরে ধীরে এটি শামীম ওসমানের দখলে চলে যায়। এই ক্লাবটি প্রথম আলোচনায় আসে 7 খুনের ঘটনায়। 7 জনকে অপহরণের দিন ক্লাবে শামীম ওসমান ও নূর হোসেনের বৈঠক হয়। শামীম ওসমানের বৈঠকখানা হিসেবেই ব্যবহার হতো রাইফেলস ক্লাব। শামীম ওসমান ক্লাবের নিচতলার সবচেয়ে বড় কক্ষটি ব্যবহার করেন। এখানেই তিনি অনুগত নেতাকর্মীদের নিয়ে সভা করেন। তখন ক্লাবের পুরো নিচতলা, বারান্দা, গাড়ি পার্কিংয়ের স্থান থাকে বহিরাগতদের নিয়ন্ত্রণে, যারা শামীম ওসমানের ঘনিষ্ঠ। ছাত্র জনতার আন্দোলন দমাতে আধুনিক অস্ত্র হাতে নামে শামীম ওসমান সহ পরিবারের সদস্যরা। শামীম ওসমান নিজেই গুলি চালান জনতার উপর, গুলি করে অয়ন ওসমানও। জানা যায় ওসমান পরিবার রাইফেলস ক্লাব থেকেই নিয়ম করে অস্ত্র নিয়ে বের হতেন আন্দোলন দমাতে। আগস্টেই লুট হয়েছে ক্লাবের সব অস্ত্র। গত 12 আগস্ট রাতে হাজীগঞ্জ ঘাট থেকে উদ্ধার করা হয় রাইফেলস ক্লাবের 4টি অস্ত্র। 148টার বেশি অস্ত্র ছিল, সবই শুটিং ওয়েপন, এবং এগুলি সাধারণ যে অস্ত্র আছে আপনারা যেটা পাবলিক ইউজ করে তার চেয়ে থেকে অনেক বেশি সেন্সিটিভ এবং অনেক দামি। হঠাৎ করে দেখি যে আমি কিছু গুন্ডারা বাইক নিয়ে যেতেছে, হাতে রাইফেল, 9mm, শটগান, আরও কিছু জিনিস। আমাদের উপরে ফায়ার শুরু। সেই সময় আমাদের এলাকার রাকিব মারা গেছে, আমার একটা ফ্রেন্ড মারা গেছে। শামীম ওসমানের বৈঠকখানা হিসেবে পরিচিত রাইফেলস ক্লাব বিক্ষুব্ধ জনতা জ্বালিয়ে দেয় জুলাই বিপ্লবের বিজয়ের পর। এটি মূলত ছিল ওসমান পরিবারের দখলে এবং এই কক্ষটি ব্যবহার হতো শামীম ওসমান সহ ওসমান পরিবারের গোপন কক্ষ হিসাবে। এবং এই কক্ষটিকে এতটাই নিরাপদ করা হয়েছিল যে এই গ্রিলের জানালা থাকার পরও এখানে ইট দিয়ে দেয়াল দেওয়া হয়েছিল এবং পাশে এখানেও থাই গ্লাস রয়েছে, তার বাইরেও কিন্তু ইট দিয়ে আটকে দেওয়া হয়েছে। এর কারণটি অভিযোগ রয়েছে যে এখানে মূলত ব্যবসায়ীদের নির্যাতন করা হতো এবং তাদের নির্যাতনের আওয়াজ যাতে বাইরে না যায় সেজন্য এই পুরো কক্ষটিকে এক ধরনের সিলগালা করে রাখা হয়েছিল। নির্যাতনের ঘটনা এটা অ্যাভেলেবেল। যদি রাইফেল ক্লাবের নাম শুনতো তাহলে মানুষ কাঁপতো। কোটি কোটি টাকার চাঁদাবাজি হইতো, মদ, গাঁজা, জুয়া, নেশা থেকে শুরু করে যা আছে সব রাইফেল ক্লাবে চলতো। আর কোনোদিন যেন ওসমান পরিবারের মতো এমন কেউ ফিরে না আসে। দুর্নীতি, অপকর্ম আর আধিপত্য বিস্তার করে পুরো নারায়ণগঞ্জকে শোষণ করেছে ওসমান পরিবার। অবশেষে তাদের পতন হয়েছে। আমাদের চাওয়া তাদের সব অপরাধের বিচার হোক, বাজেয়াপ্ত হোক তাদের অবৈধ সম্পদ। দর্শক, শেষ করব, তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই। আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, আমরা তুলে আনব খবরের ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। হোয়াটসঅ্যাপ করুন, কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন 019721212221 এই নম্বরে। সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই 21-এর চোখের কাজ। চোখ রাখুন 21-এর চোখে।